এই বাংলাদেশের মতো যতগুলো দেশ আছে এদেরকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের দেশ, মানে অনুন্নত দেশ। সেই স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে পা দিল। ৫৪ বছরের মধ্যেই এমন একটা সময় পাবেন না যে এই দেশটা একটা সুস্থ স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে এই দেশটা কখনো চলছে। পলিটিক্স মানে রাজনীতি এই সপ্তাহ জুড়েই আলোচনায় আছে। বিশেষ করে আপনার মনে অনেক প্রশ্ন যে আসলে দেশে কি হচ্ছে? আ দুদিন ধরেই যে আলোচনাটি ছিল বাজারে যে প্রধান উপদেষ্টা হয়তো পদত্যাগ করছেন। এর মধ্যে সেনাপ্রধান তার তার অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে সংবাদটি গণমাধ্যমে এসছে যে তিনি চান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এবং এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের টানাপোড়েন আমরা দেখছি যে বিএনপির যে অবস্থান, অন্য দলগুলোর অবস্থান ঠিক একই রকম নয়। সবকিছু মিলিয়ে আসলে কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? নাকি প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুত সময় ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, তার মধ্যে নির্বাচন হবে? এবং নির্বাচন হলে সেটি কোন নির্বাচন? সেটি কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? সেটি কি গণপরিষদ নির্বাচন? সেটি কি হ্যাঁ না ভোট বা গণভোট? নাকি স্থানীয় সরকার নির্বাচন? এগুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা কিন্তু আছে। তো এসব নিয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আপনাকে স্বাগত। স্বাগত, আপনাদের পালাপুরুষদের স্বাগত, দর্শক শ্রোতা আছে তাদেরকে স্বাগত। যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম এবং মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে যে আসলে দেশে কি হচ্ছে? আপনার কি মনে হয় কি হচ্ছে? আসলে কি, বিশেষ করে শুধু বাংলাদেশ না, এই বাংলাদেশের মতো যতগুলো দেশ আছে এদেরকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের দেশ, মানে অনুন্নত দেশ, দারিদ্র দেশ। এই দেশগুলার উপরে বিদেশি হস্তক্ষেপ, বিশেষ করে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ, এটা একটা চিরাচরিত প্রথা। কোন দেশে যেখানে মারাত্মক, সেখানে গৃহযুদ্ধ লাগিয়ে যায়। আফ্রিকার যেমন আফ্রিকার, হ্যাঁ, নাইজেরিয়া, কঙ্গো এরকম সব জায়গায় লেগে গেছে। এর লাগাইছে কিন্তু ওরাই। ওরা বিদেশি অপশক্তিরা ওখান থেকে তারা কিছু স্বার্থ নিতে চায়। এটা খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদ থেকে অন্যান্য সম্পদ, ভূরাজনৈতিক অবস্থান থেকে যে তার কি বলে, তার ঘাঁটি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা শাস্তি করে। বাংলাদেশ কিন্তু তার চেয়ে ব্যতিক্রম কিছু না। এই দেশটা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, সোনার দেশ। এখানে অনেক সম্পদ আছে। কিন্তু এইটার উপরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির একটা তীক্ষ্ণ নজর এটার প্রতি আছে। এটাকে করায়ত্ত করার জন্যে নানামুখী ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, এবং এই অবস্থায় একটা অস্থিরতা, একটা অরাজকতা, একটা নৈরাজ্য, একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, এইটা শুরু থেকেই চলে আসছে। সেই স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে পা দিল। ৫৪ বছরের মধ্যেই এমন একটা সময় পাবেন না যে এই দেশটা একটা সুস্থ স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে এই দেশটা কখনো চলছে। কারণ হলো, আমরা দেখি যারা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, এই ক্ষমতাসীন দলগুলাকে বিভিন্ন সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তিগুলো তাদের হাতে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনেক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কেউ তার ফাঁদে পা দিয়েছে, কেউ আংশিক দিয়েছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা দেখছি তাদেরকে। যার কারণে বাংলাদেশটা কখনো একটা স্থিতিশীল, একটা কাম্যমানের রাষ্ট্র হিসাবে জনগণের কাছে এটা পরিচিতি লাভ করে নাই। আপনি যে বললেন আধিপত্যবাদী বা বিদেশি শক্তির নজর বাংলাদেশের উপরে আছে। তার কারণটা কি? বাংলাদেশ তো ধরেন আয়তনে ছোট একটা দেশ। এখানে যে প্রাকৃতিক সম্পদ যেমন তেল, স্বর্ণ এরকম কিছুও তো নাই। মানে তাদের এখানে নজরটা কেন? এখানে হলো ২ টা, বলতে গেলে একটা পরাশক্তি আর একটা, আরও ২ টাই পরাশক্তি বলা যায়, চীন এবং ভারত। তার মাঝখানে হলো বাংলাদেশের অবস্থান। এই জায়গাটা উভয়েরই প্রয়োজন। ভারতে যেমন সেভেন সিস্টার্স কে যাওয়ার জন্যে, ওইটাকে ঠিকমতো তাদের নিয়ন্ত্রণে রাখার জন্যে, বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানগত কারণে, এই ভূ-রাজনীতিতে অবস্থার কারণে বাংলাদেশে তার প্রয়োজন। যেমন চিকেন নেক দিয়ে সে যেভাবে আ ওখানে যাইতে তার অনেক কষ্ট, অনেক, অনেক দূর তার ঘুরে আসতে হয়। আর সেখানে যদি বাংলাদেশের একটা এই ট্রানজিট বা করিডোর, এগুলো যদি সে নিতে পারে, তাহলে ওই সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়।